তো আমরা আমাদের পরবর্তী ক্লাসে ফেরত এলাম মেটালের আর একটা বৈশিষ্ট্য ম্যাগনেটিক প্রপার্টি। হ্যাঁ, ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে আমরা ফেরত এলাম। কোনো পদার্থের ম্যাগনেটিক প্রপার্টি নির্ভর করে সেই পদার্থের ইলেকট্রন বিন্যাসে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে তার উপর। ইট ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট ইন ইট। ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, ঋণাত্মক আধানজনিত কণা। যে কোনো, তোমরা পড়েছো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে, যে কোনো পদার্থ যার মধ্যে দিয়ে তড়িৎ আধান আছে বা যার মধ্যে দিয়ে তড়িৎ যায়, তার চতুর্দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো ইলেকট্রনেরও একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে। ইলেকট্রনের দুরকম ঘূর্ণন হয়। আমরা তোমাদের অন্য ক্লাসগুলোতে এই কথা আলোচনা হয়তো করেছি, না 11 ক্লাসেও তোমরা পড়েছো ম্যাগনেটিক মোমেন্ট বার করা, অ্যাটমিক স্ট্রাকচারে গিয়ে ম্যাগনেটিক মোমেন্ট বার করার ক্লাসে তোমরা পড়েছো যে ইলেকট্রনের দুরকম ঘূর্ণন হয়। একটা ওরা নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, আর একটা ওরা নিজের অক্ষের চারপাশে ঘোরে। এই যে নিজের অ্যাক্সিসের চারপাশে ঘোরে, পৃথিবীর হিসাবে যেটাকে, একটাকে আমরা বলি বার্ষিক গতি, সূর্যের চারপাশে ঘুরছে, আর একটাকে বলি আহ্নিক গতি, নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরছে। তো এই যে নিজের অ্যাক্সিসের চারপাশে ইলেকট্রন ঘুরছে, তার রোটেশন, সেই রোটেশন হয় ক্লকওয়াইজ ডিরেকশনে হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে। বোঝা যাচ্ছে কথাটা? হয় সে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই ঘূর্ণনের একটা মূল্য আছে। এই যে ইলেকট্রনের ম্যাগনেটিক প্রপার্টি আছে, ইলেকট্রনগুলো যে ম্যাগনেটের মতো আচরণ করে, তার যে ম্যাগনেটিক মোমেন্ট আছে, সেটা এই ঘূর্ণনের মতো কিছুটা আচরণ করে। একটা ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে একরকম ম্যাগনেটিক মোমেন্ট, উল্টো দিকে ঘুরলে অন্যরকম ম্যাগনেটিক মোমেন্ট। অনেকটা চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো ব্যাপার। বুঝতে পারছো কথাটা? চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো ব্যাপার। দুটো ইলেকট্রন, একটা ধরো ক্লকওয়াইজ, কোন ঘোড়া, এটাও তোমাদের মনে আসতে হবে। স্যার তো ঘোড়াতে দুরকম ঘোরার কথা বলে দিল, তাহলে এটা স্যার কোন ঘোড়ার কথা বলছে? দুটো না, দুটো না। নিউক্লিয়াসের চারপাশে যে ঘোরে সেই ঘোড়ার কথা কিন্তু আমি এখানে বলছি না। আমি এখানে কি বলছি? আমি এখানে বলছি নিজের অক্ষের চারপাশে ঘুরবার কথাটুকু বলছি। একটা ইলেকট্রন ধরো নিজের অক্ষের চারপাশে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, আর একটা ইলেকট্রন হয়তো নিজের অক্ষের চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তাহলে তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। সাধারণত ইলেকট্রনের মধ্যে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করা উচিত নয়, কারণ তারা নেগেটিভলি চার্জ পার্টিকেল, এবং আমরা সবসময় জানি যে সেম চার্জ পরস্পরকে রিপেল করে, অ্যাট্রাক্ট করে না। তবুও এই যে ইলেকট্রনগুলো জোড়া বেঁধে থাকে, এই যে আমরা কনফিগারেশন লিখি 1s2 2s2, এই ইলেকট্রনগুলো তো পেয়ার অবস্থায় থাকে। তো একসঙ্গে থাকতে হয় পেয়ার হতে গেলে। তো ইলেকট্রন যদি পরস্পরকে রিপেল করে, তাহলে তারা পেয়ার হবে কি করে? পেয়ার হয় কিন্তু এই ফোর্স অফ অ্যাট্রাকশনটার জন্য, তাদের অপোজিট ম্যাগনেটিক ফিল্ডের জন্যে, যেটা কিনা তাদের রোটেশনের ওপর নির্ভর করে। নিজের অ্যাক্সিসের চারপাশে যে রোটেশন, সেই রোটেশনের ওপর নির্ভর করে। সেটা একজন ক্লকওয়াইজ ডিরেকশনে করে, একজন অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ অনেকটা তোমার চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো ব্যাপার গিয়ে শেষ বিচারে থেকে যায়। ফলে তারা পরস্পরকে আকর্ষণ করে। ঠিক আছে? এবার ইলেকট্রন যদি সব পেয়ার হয়ে থাকে, কোনো একটা অ্যাটমের স্ট্রাকচারে যদি তুমি দেখো সমস্ত ইলেকট্রন পেয়ার হয়ে আছে, একটাও আনপেয়ার নেই, তাহলে জানবে তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই। সে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাকে চুম্বকে পরিণত করা যায় না, কোনোভাবেই ম্যাগনেটিক তার কোনো প্রপার্টি নেই। ধরো জিঙ্কে ইলেকট্রন বিন্যাস করো তুমি, জিঙ্ক হচ্ছে 30, তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10
4s2। দেখো সব ইলেকট্রনগুলো পেয়ার, তুমি এখানে একটাও আনপেয়ার ইলেকট্রন দেখাতে পারো, নট এ সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রন ইজ দেয়ার। তাহলে জিঙ্ক হচ্ছে তার কোনো কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি নেই। হ্যাঁ, ম্যাগনেটিক প্রপার্টি নেই মানে তাকে তো চুম্বক করাই যায় না। দ্বিতীয় কথা, সেই কোনো ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয় না। দিস সাবস্টেন্স আর কল্ড ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এই বাংলাগুলো আমি খুব গুলিয়ে ফেলি, আমি তোমাদের সামনে এখন বলছি না, তোমরা দেখবে, তোমরা তো ফিজিক্সে পড়ো, ম্যাগনেট পড়ো। তিরস্চুম্বক, অয়স্চুম্বক, পরাচুম্বক, 3 ধরনের পদার্থ বলা হয়। কোনটা ডায়ার সাথে মেলে, কোনটা প্যারার সাথে মেলে, তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স মানে তাদের কোনো ম্যাগনেটিক প্রপার্টিই নেই, তারা ম্যাগনেটে তাদের কনভার্ট করা যায় না, তারা ম্যাগনেট দ্বারা অ্যাট্রাক্টেড হয় না, কোনো ধরনের কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই, ম্যাগনেটিক ইন্টারেস্ট নেই, তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবং ডায়াম্যাগনেটিকের বৈশিষ্ট্য কি, যে 4 ইলেকট্রন বিন্যাসে সমস্ত ইলেকট্রনগুলো কি অবস্থায় থাকবে, সমস্ত ইলেকট্রনগুলো পেয়ার অবস্থায় থাকবে। ফলে একটার ম্যাগনেটিক মোমেন্ট, একটা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট অন্য ইলেকট্রন দ্বারা নিউট্রালাইজ হয়। ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট আছে, কিন্তু যেহেতু পেয়ার আপ হয়ে আছে তাই ওভারঅল কোনো ম্যাগনেটিক মোমেন্ট দেখতে পাবে না। প্যারাম্যাগনেটিক পদার্থ কিন্তু উল্টো, এটা চুম্বক দিয়ে আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্রের অধীনে রাখলে চুম্বকের মতো আচরণ করে। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স they are attracted by magnet, তারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে তারা চুম্বক ধর্ম প্রাপ্ত হয়। তাদের মধ্যে বিজোড় অর্থাৎ আনপেয়ার ইলেকট্রনের উপস্থিতি দেখা যায়। কি দেখা যায়? আনপেয়ার ইলেকট্রনের উপস্থিতি এদের মধ্যে রয়েছে, বিজোড় ইলেকট্রনের উপস্থিতি রয়েছে। ধরো সোডিয়াম প্যারাম্যাগনেটিক আমরা বলি, 1s2, 2s2, 2p6, 3s1। এই দেখো, এই ইলেকট্রনটা হচ্ছে আনপেয়ার, বিজোড়। আনপেয়ার ইলেকট্রন আছে মানে এর একটা নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্ট আছে, যেটা অন্য কারোর দ্বারা নিউট্রালাইজ হয়নি। নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্ট আছে যেটা অন্য কারোর দ্বারা নিউট্রালাইজ হয়নি, তাই এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলবো? যারা কিনা হুইচ আর অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে ইন ম্যাগনেটিক ফিল্ড দে বিহেভ অ্যাজ ম্যাগনেট, কিন্তু চুম্বক ক্ষেত্রটাকে সরিয়ে দিলে তার ম্যাগনেটিক প্রপার্টি আর থাকবে না। চুম্বক ক্ষেত্রটাকে আমি যদি সরিয়ে দিই তাহলে তার ম্যাগনেটিক প্রপার্টি চলে যাবে, যতক্ষণ আছে ততক্ষণ ম্যাগনেট, এবং সবসময় তারা চুম্বক দিয়ে আকৃষ্ট হয়। তাদের বৈশিষ্ট্য কি? তাদের ইলেকট্রন বিন্যাসে আনপেয়ার ইলেকট্রন থাকে। আর এক ধরনের পদার্থ আছে, তাকে বলে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তোমার প্যারাম্যাগনেটিকের মতোই বা আরো বেশি চুম্বক ধর্ম বিশিষ্ট ধরতে পারে। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের চুম্বক ধর্ম প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের চাইতে অনেক বেশি, কারণ নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ফেরোম্যাগনেটিকে প্যারাম্যাগনেটিকের তুলনায় অনেক বেশি থাকে। যেমন ধরো আয়রন, আয়রন একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। 26 এর অ্যাটমিক নাম্বার, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এই যে 3d6, এটা যদি তুমি ভেঙে লিখো 3d, এই তো 3d6, কটা আনপেয়ার ইলেকট্রন দরকার? 4টে।
সোডিয়ামের ছিল একটাই, চারটে, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন অনেক বেশি। প্যারার যাবতীয় বৈশিষ্ট্য এদের মধ্যে আছে এবং বেশি বেশি পরিমাণে আছে। কিরকম? যদি তুমি এদেরকে ম্যাগনেটিক, এদের নিজস্ব ম্যাগনেটিক প্রপার্টি আছে, যদি এদের ম্যাগনেটিক ফিল্ডে রাখো, এরা চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, ম্যাগনেটিক ফিল্ড এরা চুম্বকের মতো আচরণ করে, এমনকি অনেক সময় ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিলেও এরা চুম্বকত্ব ধর্ম এদের মধ্যে থেকে যায়। ঠিক আছে, তাহলে প্যারার যে যে ক্যারেক্টারিস্টিক আছে সবগুলো ফেরোর মধ্যে আছে, অনেক অনেক বেশি পরিমাণে আছে। প্যারা এবং ফেরো এই ম্যাগনেটিক প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলো তৈরি হয় কোথা থেকে? তৈরি হয় তাদের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রনের সংখ্যা থেকে। যত বেশি আনপেয়ার ইলেকট্রন, যত বেশি সংখ্যক বিজোড় ইলেকট্রন, তত প্যারাম্যাগনেটিক থেকে ফেরোম্যাগনেটিকের দিকে যাওয়ার তাদের টেন্ডেন্সিটা তত অনেক অনেক পরিমাণে বেশি হয়। আয়রন, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ এরা সবাই কিনা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হিসাবে কাজ করে। নেক্সট আমাদের আলোচনায় আমরা আসি অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। বুঝতে পেরেছ? অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, অ্যান্টিফেরোম্যাগনেটিক মানে এদের ফেরোর উল্টো হচ্ছে, ফেরো অ্যান্টিফেরো। ফেরোতে যেমন তোমার বিজোড় ইলেকট্রন আছে, অ্যান্টিফেরোরও বিজোড় ইলেকট্রন আছে। আমি একটু দেখাই, জানো, আরো কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, তাতে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন থাকবে এবং সেটা বেশি সংখ্যায় থাকবে, ফেরোম্যাগনেটিক। আর অ্যান্টিফেরো কিরকম হবে জানো? এখানেও কিন্তু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন থাকবে, বেশি থাকবে, কিন্তু ছবি দেখে দেখো, ফেরোম্যাগনেটিকে আনপেয়ার ইলেকট্রনগুলোর স্পিন সব একদিকে। বুঝতে পেরেছ? তার মানে চৌম্বক ভ্রামক প্রচুর, কেউ কাউকে নিউট্রালাইজ করতে পারে না। অ্যান্টিফেরোম্যাগনেটিকে কোনো পেয়ারিং নেই, পেয়ারিং থাকলে তো একদম ডায়াম্যাগনেটিক হয়ে যেত। কিন্তু অ্যান্টিফেরোম্যাগনেটিকে কি দেখবে, এখানেও নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন আছে, নাই তা না, অনেক আছে, কিন্তু স্পিনগুলো দেখো, এটার সাথে এটা বিপরীতমুখী, এটার সাথে এটা বিপরীতমুখী। ফলে এদের ঠিক পেয়ারিং না হলেও পাশাপাশি ইলেকট্রনগুলোর ম্যাগনেটিক মোমেন্ট অপোজিট ডিরেকশনে কাজ করে এদের চৌম্বক ধর্মকে প্রায় কমিয়ে দেয়, প্রায় নালিফাই করে নিয়ে চলে আসে। বুঝতে পেরেছ? তাহলে এর জন্য বলে অ্যান্টিফেরো। অর্থাৎ ফেরোতে বিজোড় ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হওয়ার জন্য কি হয়েছে, যে তার প্রচুর পরিমাণে ম্যাগনেটিক মোমেন্ট সেই সব পদার্থের মধ্যে পাওয়া যায়। অ্যান্টিফেরোম্যাগনেটিক মানে সেখানেও ইলেকট্রন আছে, কিন্তু তাদের স্পিন একমুখী নয়। কতগুলো ইলেকট্রনের স্পিন? ধর 5টা ইলেকট্রনের স্পিন ক্লকওয়াইজ, তো 5টা অ্যান্টি ক্লকওয়াইজ। নট নেসেসারিলি দে আর পেয়ার ইলেকট্রন, তারা অবশ্যই পেয়ার নয়, পেয়ার হয়ে গেলে তারা তো ডায়াম্যাগনেটিক হতো। ফলে এর ম্যাগনেটিক প্রপার্টিটা অনেক কমে যায় অ্যান্টিফেরোম্যাগনেটিক। কম্পাউন্ডের দিক থেকে দেখতে গেলে এফিও, ফেরাস অক্সাইড, Fe2O3, ফেরিক অক্সাইড, এরা সব এরকম। এখানে Fe2+, Fe3+ আয়ন থাকা সত্ত্বেও এদের চৌম্বক ধর্মটা অনেকটা কমে আসে। আর একটা পদার্থকেও আমরা দেখতে পারি, সেটা বলে ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স।
ফেরিম্যাগনেটিক সাবস্টেন্স তিনটে একসঙ্গে আনতে পারলে ভালো হতো। ফেরো, অ্যান্টিফেরো আর ফেরি। ফেরিতেও নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন প্রচুর, কিন্তু এখানেও ফেরোর রেজাল্ট আমরা পাই না। তার কারণ কিছু কিছু ইলেকট্রনের স্পিন অপোজিট ডিরেকশন। তাহলে ফেরিম্যাগনেটিকের অবস্থানটা কিন্তু ফেরো এবং অ্যান্টিফেরোর মাঝে। তিনটেরই বৈশিষ্ট্য হচ্ছে এতে প্রচুর পরিমাণে আনপেয়ার ইলেকট্রন আছে, কিন্তু যখন ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সব ইলেকট্রনগুলো স্পিন একই দিকে। যখন অ্যান্টিফেরো তখন সমসংখ্যক ইলেকট্রনের স্পিন ক্লকওয়াইজ, সমসংখ্যকের হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ফলে দে নিউট্রালাইজ ওয়ান অ্যানাদার। নিউট্রালাইজ বলবো না, নিউট্রালাইজ হলে তো ডায়াই হয়ে যেত, অনেকটাই নিউট্রাল করে ফেলে, তার ফলে তার ম্যাগনেটিক প্রপার্টি প্রকাশের দিকটা অনেকটা কমে আসে। ফেরিটাও কাজ ফেরো এবং অ্যান্টিফেরোর মাঝে। এখানেও প্রচুর বিজোড় ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন এখানেও অনেক বেশি, কিন্তু এখানে ঠিক অ্যান্টিফেরোর মতো ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে, ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করছে। বিষয়টা ঠিক এই রকম নয়। বেশ কিছু ইলেকট্রন আছে যারা ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে, এবং কিছু কিছু ইলেকট্রন অবশ্যই আছে যারা অ্যান্টি ক্লকওয়াইজ। ফলে ম্যাগনেটিক মোমেন্টের একটা উল্টোমুখী প্রভাব থাকায় এর ম্যাগনেটিক প্রপার্টিটা অনেকটা ডিমিনিশ করে যায়, কমে আসে। Fe3O4 is one of the example of this. Ferrosulfuric oxide, Fe3O4, ferrosulfuric oxide। ঠিক আছে, আর দুটো শব্দ আমি একটু পরিচয় করিয়ে দিই তোমাদের। অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর তোমরা একটা শব্দ শুনেছ, রেজিস্ট্যান্স, রোধ। রোধ জিনিসটা কি? রেজিস্ট্যান্স বা রোধ জিনিসটা কি? যে এটা হচ্ছে পরিবাহীর একটা ধর্ম। এটা হচ্ছে পরিবাহীর একটা ধর্ম, যা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধা তৈরি করে। এখন রেজিস্ট্যান্সটা যদি খুব কমে যায়, ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়, তাহলে কারেন্ট দিব্যি ফ্লো করবে, কোনো অসুবিধা কিছু নেই। যত কমাবো তত বেশি কারেন্ট ফ্লো করবে, এবং রেজিস্ট্যান্সটা প্রায় যদি জিরো করে দেওয়া হয় তাহলে সেটা প্রচুর তড়িৎ পরিবহন করবে। তখন তাকে আমরা বলি সুপার কন্ডাক্টর। খুব কম টেম্পারেচারে এটা হয়। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, টেম্পারেচার খুব কমিয়ে ফেললে পরে তখন কিন্তু রেজিস্ট্যান্স কমে কমে প্রায় জিরোর কাছে চলে এসে পদার্থগুলো প্রচুর ইলেকট্রিসিটি ক্যারি করে। এ ধরনের পদার্থকে আমরা বলি সুপার কন্ডাক্টর। তোমরা ফিজিক্সে এগুলো সম্পর্কে আরও ডিটেলে আরও ভালোভাবে পড়বে, আরও অনেক কথা জানবে। আর একটা কথা বলি, কুড়ি টেম্পারেচার। কুড়ি টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারের গেলে পরে কোনো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তার ফেরোম্যাগনেটিক প্রপার্টি হারিয়ে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়, সেই টেম্পারেচারকে আমরা বলি কুড়ি টেম্পারেচার। তাহলে কুড়ি টেম্পারেচার কাকে বলি? যে টেম্পারেচারে গেলে কোনো ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তার ফেরোম্যাগনেটিক প্রপার্টি হারিয়ে প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হবে, সেই পদার্থকে আমরা, সেই টেম্পারেচারকে আমরা বলবো কুড়ি টেম্পারেচার। মাদাম কুড়ির নামের থেকে কথাটা এসছে। তোমরা জানো হয়তো, আজ অবধি পৃথিবীর একমাত্র বিজ্ঞানী, এবং মহিলা তো বটেই, মহিলাদের তো লেখাপড়ায় অনেক সমস্যা ছিল, একমাত্র বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা দুটোতেই নোবেল প্রাইজ পেয়েছেন। এবং তোমরা হয়তো এও জানো যে উনি শুধু নয়, ওনার হাজব্যান্ড তিনিও পেয়েছিলেন, ওনার মেয়ে জামাই তারাও নোবেল প্রাইজ পেয়েছিল। একটা অদ্ভুত ফ্যামিলি এই পৃথিবীতে, যার দ্বিতীয় কোনো নিদর্শন আজ অবধি পাওয়া যায়নি। ঠিক আছে, আরও দু একটা বিষয় আমরা আলোচনার মধ্যে যাই। আমি এখানে
কিছু তথ্য তোমাদের সামনে সাজিয়ে রেখেছি, হ্যাঁ, যেটাতে তোমাদের হয়তো অঙ্ক কষতে বা অবজেক্টিভ কোশ্চেন করতে সাহায্য হতে পারে। ফর সিম্পল কিউব মানে সাধারণ ঘনকের ক্ষেত্রে আরসি প্লাস আরএ, আরসি মানে হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়ন, আর এ হচ্ছে রেডিয়াস অফ অ্যানায়ন, এই দুটোকে যোগ করলে এর সাথে সমান হয়। এ মানে কি কিউবের একটা বাহুর দৈর্ঘ্য, লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য কিউব। ফর বডি সেন্টার কিউব আরসি প্লাস আরএ হচ্ছে √3/2a, বোঝা যাচ্ছে। ফেস সেন্টারের ক্ষেত্রে আরসি প্লাস আরএ হচ্ছে a/2 ক্যাটায়ন এবং অ্যানায়নের দৈর্ঘ্য। এইটা একটা মনে রাখবে, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর একটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের যে রেশিও, এই রেশিও, এই ভ্যালুটা যদি 0.155 থেকে 0.225 এর মধ্যে থাকে তাহলে শেপ হবে প্লেনার ট্রায়াঙ্গুলার। যদি এই রেশিওটা 0.225 থেকে 0.414 এ থাকে তাহলে টেট্রাহেড্রাল। এখানে একটা এক্সট্রা তথ্য দেওয়া আছে কোঅর্ডিনেশন নাম্বার, মানে সবর্গাঙ্ক। 0.414 থেকে 0.732 করলে অক্টাহেড্রাল, আর 0.732 থেকে 1 করলে বডি সেন্টার কিউব। বোঝা যাচ্ছে কথাটা? তো এই তথ্যগুলো আমি এই লাস্ট ক্লাস সলিড স্টেটে, পরবর্তীতে যদি আবার ক্লাস নেওয়ার সুযোগ সুবিধা হয় বা তখন অঙ্ক কিছু আরও করবো আমরা, এইখান থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো এলে এই ফর্মুলার সাহায্যে তোমরা করবার চেষ্টা করবে। হ্যাঁ, এমসিকিউতেও দিতে পারে বা সাধারণ অঙ্কের মধ্যেও তোমাদের প্রয়োজন পড়তে পারে। তা সেই পর্যন্ত, এরপর আমরা কিন্তু আবার অর্গানিক কেমিস্ট্রিতে ফেরত যাব। আমরা এই মুহূর্তে ফিজিক্যালের চতুর্থ চ্যাপ্টারে যাব না, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালডিহাইড কিটোন পড়া শুরু করবো। এরপরে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড এগুলো পড়ে আবার আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে ব্যাক করে আসবো। ঠিক আছে?